হাই গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে যে মুভিটা এক্সপ্লেইন করব, মুভিটার নাম ট্যুরিস্ট ফ্যামিলি। তাহলে চলুন হালকা করে একটা ইন্ট্রো দিয়ে মুভিটা স্টার্ট করি। শ্রীলঙ্কা থেকে পালিয়ে এক পরিবার এসে উঠল ভারতের রামেশ্বরমে। শুরুটা ছিল একেবারে স্বপ্নের মতো, নতুন দেশ, নতুন জীবন। কিন্তু ওরা জানতো না যাওয়ার সময় ডাস্টবিনে ফেলে আসা এক খণ্ড ময়লাই হতে পারে ভবিষ্যতের অভিশাপ। একটা ছোট ভুল ধীরে ধীরে খুলে দেয় এক ভয়ঙ্কর রহস্যর দরজা। आज से तुम लोग केरला से हो, तुम लोगों की नेशनलिटी है इंडिया। केशव नगर में श्रीलंका से कोई नया परिवार आया है क्या? फैमिली चाहिए। डर लग रहा है। मेरे जीवन की आखिरी सांस तक मैं तुम्हें संभालूंगा। সিনেমার শুরুতেই আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই, যারা শ্রীলঙ্কা থেকে পালিয়ে ইন্ডিয়ার রামেশ্বরম স্টেটে এসে উঠেছে। কারণ শ্রীলঙ্কার অবস্থা একদম ভালো না। বিলাসিতা তো দূরের কথা, খেয়ে দেয়ে বেঁচে থাকাটাই টাফ হয়ে দাঁড়িয়েছে। দিন যাচ্ছিল তো যাচ্ছিল, একদিন মনে হচ্ছে 7 দিনের সমান। ধর্মদাস যখন এটা তার শালা প্রকাশকে জানায়, প্রকাশ ইন্ডিয়াতে থাকে, সে তখন দাসকে বলে ইন্ডিয়াতে চলে আসতে। ধর্মদাসকে দাস বলি কেমন, তাই দাস তার পরিবারকে নিয়ে আজ শত শত মাইল অতিক্রম করে অনেক কষ্টে এসে রামেশ্বরম স্টেটে উঠেছে। দাসের ফ্যামিলিতে মোট 4 জন সদস্য। তার স্ত্রী বাসন্তী, বড় ছেলে নিন্দু, ছোট ছেলে মুলি। বোট থেকে নেমে তারা দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই মুলি তার বাবাকে বলে, বাবা, আমি তো সুটকেস বোটে রেখে এসেছি, দাঁড়াও আমি নিয়ে আসছি। দাস বারবার বলে, রেখে এসেছিস তো এসেছিস, চল, দেরি করা যাবে না, পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। তো মুলি সুটকেস আনতে চলে যায়, আর এই সুযোগে ইন্ডিয়ার পুলিশ এসে তাদের অ্যারেস্ট করে ফেলে। এই লোকটার নাম ভেরবান। সে তাদের জিজ্ঞেস করে, তোমরা এত রাতে এখানে কি করছো? প্রথম দিকে দাস এটা ওটা বলে কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের চোখে আঙুল দেওয়া এতটাই কি সোজা? বেরবান যখন তাদের ভয় দেখায় পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তখন দাস সবকিছু খুলে বলে, আমার শালা প্রকাশ এখান থেকে বলেছে আমাদের রিসিভ করবে। কিন্তু ওদিকে প্রকাশ যখন এটা দেখে দাস ধরা পড়ে গেছে, সে তখন একটা নৌকায় পলিথিন উপরে দিয়ে ঘুমিয়ে থাকে। দাস আর বেরবান কিছুক্ষণ খোঁজাখুঁজি করে প্রকাশকে বের করে। এরপর বেরবান এদের সবাইকে নিয়ে থানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রকাশ দাসকে ফিসফিসিয়ে বলে, ওকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে, না হলে আমরা শেষ। দাস বেরবানের কাছে অনেক কাকুতি মিনতি করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বারবার বেরবানের পায়ে ধরে, কিন্তু এটা নিন্দুর মোটেও পছন্দ হচ্ছিল না। তার বাবা এভাবে কারো পায়ে ধরে ক্ষমা চাইবে, এটা সে মানতে পারছিল না। এসব কি বাবা, এরকম কাজ যদি তোমার করা লাগে তো শ্রীলঙ্কা থেকে আমাদের এখানে নিয়ে আসলে কেন? এর থেকে ওখানে না খেয়ে থাকলেও অনেক আনন্দে থাকতাম। আমি তোমাকে এভাবে কারো পায়ে ধরে কাকুতি মিনতি করা সহ্য করতে পারবো না। ওদিকে তখনই মুলি তার ব্যাগ থেকে একটা কুকুর বের করে কুকুরটাকে আদর করতে করতে বলে, ওর নাম জেনি, আমাদের পরিবারেরই একজন সদস্য। গত 2 বছর আগে বাবা আমাকে জন্মদিনে গিফট দিয়েছিলেন। আমি যদি ওকে আপনাকে দিয়ে দিই, আপনি কি তার খেয়াল রাখবেন? ভাবছেন টাকা দিতে হবে? না না, আমার কোনো টাকা লাগবে না। বেরবান বলে, আমি বুঝতে পারছি না, যদি এটা তোমার পরিবারেরই সদস্য হয়ে থাকে তো আমাকে কেন দিতে চাইছো? মুলি বলে, এর জন্যই তো আপনাকে দিতে চাইছি, ধরা পড়ে গেছি। আপনি তো এবার যেভাবেই হোক এখন আমাদের শ্রীলঙ্কা পাঠিয়ে দেবেন। আমাদের গ্রামে খাওয়ার জন্য 3 বেলা ঠিকমতো রুটিই পাই না। যেদিন বেশি টানাফুরা থাকে তখন মা বাবা না খেয়ে উনাদের খাবার আমাদের দেন। এরকম যেদিন হয় আমাদেরই তো ঠিকমতো খাওয়া হয় না, আর জেনি তো পরের কথা, ওর সেদিন না খেয়েই থাকতে হয়। অ্যাটলিস্ট আপনার সাথে যদিও থাকে ঠিকমতো খেতে তো পারবে। এরকমই এই পিচ্ছি বেরবানকে ইমোশনালি করে ফেলে, এমনকি তার নামটা পর্যন্ত বদলে ফেলে। বেরবান যখন তার নাম কি জিজ্ঞেস করে তখন সে বলে তার নাম আকাশ। বেরবান ছিল একজন সহজ সরল মনের মানুষ। মুলির এসব কথা শুনে সেও ইমোশনালি হয়ে পড়ে। আমার ছেলের নামও আকাশ, কিন্তু ও কথা বলতে পারে না, তোমার মতোই। আজ যদি ও কথা বলতে পারতো, তোমার মতোই মিষ্টি মিষ্টি কথা বলতো। বেরবান তাদের সাথে পরিচিত হয়ে এতটাই ক্লোজ হয়ে যায়, সে বুঝতে পারে
এরা আর যাই হোক দেশে কোনো বিপত্তি ঘটাতে আসেনি, তাই তাদের মাঝ রাস্তায় ছেড়ে দেয়। দাসের তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কি থেকে কি যে হলো। তার তো ছেলের নাম মুলি, তো সে কেন ভেরবানকে তার নাম আকাশ বলল? আর কুকুর মুলিকে সে কখন গিফট করলো? যখন দাস এসব প্রশ্ন মুলিকে জিজ্ঞেস করে, মুলি বলে, আমি যখন সুটকেসটা আনতে বউটের কাছে যাই তখন দেখি কুকুরটা বউটে বসে আছে, তাই সুটকেসে ভরে নিয়ে আসলাম। আর উনার হাতের টেটুতে দেখেছিলাম আকাশ নামটা লেখা, কিন্তু উনার নেম প্লেটে উনার নাম লেখা ভেরবান, তাই ভাবলাম হয়তো উনার ছেলের নাম আকাশ হবে। দাস বলে, যদি এরকম না হতো? মুলি বলে, এখন আর এসব ভেবে কি লাভ? তুমি এটা বলো, তোমার ছেলের বুদ্ধি কেমন? কিভাবে উনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলাম দেখলে? তো এরপর প্রকাশ তাদেরকে নিয়ে চেন্নাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ প্রকাশ তাদের জন্য ওখানেই বাড়ি বুক করেছে। কয়েক ঘন্টা তারা শুধু গাড়ির মধ্যেই সময় কাটায়। দুপুরের খাবারটাও হালকা পাতলা করে গাড়িতেই বসে খেয়ে নেয়। তারা সবাই খুবই কেয়ারফুলি ছিল। খাবার শেষ হলে সবার খাবারের প্যাকেট একটা পলিথিনে ভরে জমিয়ে রাখে। রাস্তায় একটা ডাস্টবিন ফেলে পলিথিনের প্যাকেটটা রাখে। এভাবেই রাত হয়ে যায়। একটা সময় দাস খেয়াল করে মাঝ রাস্তায় একটা ছেলে মাটিতে পড়ে ছটফট করছে। দাস যখন এটা দেখে তখন সে গাড়ি দাঁড় করিয়ে ছেলেটার কাছে যায়। তার পিছন পিছন প্রকাশও আসে। দাস প্রকাশকে বলে অ্যাম্বুলেন্সকে কল করতে। প্রকাশ বলে, আরে ওর কথা বাদ দে তো, খেয়ে টাল হয়ে পড়ে আছে, আর তুই চাচ্ছিস তাকে বাঁচাতে? চল চল। দাস ছিল একজন খুবই ভালো মনের মানুষ। ও খেয়ে পড়ে আছে নাকি পিছল খেয়ে পড়ে আছে এটা আমাদের দেখার বিষয় না, ওকে আমাদের এখন সাহায্য করা উচিত, ও এখন বিপদে। প্রকাশ তখন অ্যাম্বুলেন্সকে ফোন করে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলে দাস ছেলেটাকে অ্যাম্বুলেন্সে তুলে আবার তাদের গন্তব্যের দিকে মোড় নেয়। এভাবে সকাল হয়ে যায় আর আমরা দেখতে পাই প্রকাশ তাদেরকে ওই বাড়িতে নিয়ে আসে যেটা সে দেখে রেখেছিল। প্রকাশ বলে, এই বাড়িটাতেই তোমরা থাকবে। এলাকাটা অনেক বড়, কারোর সাথে বেশি কথা বলো না যতক্ষণ না এখানকার ভাষা শিখে নিচ্ছ। আসলে শ্রীলঙ্কার ভাষাটা তামিল ভাষার সাথে অনেকটাই ম্যাচ করে, কিন্তু কিছু কিছু শব্দ একটু ডিফারেন্ট। এই ঘরের মালকিনের সাথে আমার কথা হয়েছে, দেখে ভালোই মনে হয়েছে। ফ্যামিলিতে আছে বলতে তার একটা মেয়ে আর তার স্বামী। তার স্বামীর বিষয়ে জানার জন্য 3 বার তাকে জিজ্ঞেস করেছি উনি কি করেন, কিন্তু জানতেই পারিনি। যখনই এই কথাটা বলি তো প্রেসার কুকার ডাক দেয়, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো কখনো তার মেয়ে এসে রাগারাগি করে, তো কখনো দুধওয়ালা দুধ আনার জন্য ডাকতে শুরু করে। রেগে আর জিজ্ঞেসই করিনি। তোমরা চিন্তা করো না, ওর যখন নাট ঢিলা, তার স্বামীরও ওর সাথে থাকতে থাকতে ওরও নাট ঢিলা হয়ে গেছে। তো প্রকাশের পর এদের সবাইকে নিয়ে ভেতরে আসে, চাটা খায়। কিছুক্ষণ পর ওই মালকিনের স্বামীও এখানে চলে আসে। তাকে দেখে তাদের তো হুশ উড়ে যায়। লোকটা ভেতরে আসার আগেই সবাই কাপটা হাত থেকে আগেই টেবিলে রেখে দেয়। না জানি কখন হাত থেকে পড়ে কাপটা ভেঙে যায়। লোকটার নাম রাঘবান, এই এরিয়ার একজন পুলিশ ইন্সপেক্টর। রাঘবানের স্ত্রী বলে, আপনাকে বলেছিলাম না এরাই আমাদের উপরের তলায় থাকবে। রাঘবান বলে, ও আচ্ছা আপনারা। দাসকে বলে, কোথায় কাজ করেন আপনি? আরও কিছু এটা ওটা জিজ্ঞেস করে। দাস তো পুরোপুরি তামিল ভাষায় কথা বলতে পারে না। এমন এমন ওয়ার্ড মাঝে মধ্যে দাস ইউজ করে যেটা থেকে রাঘবানের তার উপর সন্দেহ লাগে। প্রকাশ বুঝতে পেরে কথাটা উড়িয়ে দিতে চায়, কিন্তু রাঘবান দাসকে চেপে ধরে। আর সত্যি করে বলতে তারা কোথা থেকে এসেছে। দাস যখন দেখে কিছু আর করার নেই, সত্যিটা বলতেই হবে, তখন রাঘবান বলে, তোমরা কেরালা থেকে এসেছো তাই না? তোমার কথা বলার ধরন শুনেই বুঝতে পারলাম। আমার কলেজের একটা বন্ধু আর তার পরিবার এভাবেই কথা বলতো। দাস বলে, হে স্যার, এখানে আরো কিছু দুজনের কথাবার্তা হয়। যাই হোক, এদিকে না হয় আমরা নাই গেলাম। এরপর রাঘবান তার অফিসে চলে যায়, আর এদিকে প্রকাশ এদের সবাইকে সতর্ক করে, একটুর জন্য বেঁচে গেলে। বলেছিলাম না মালকিনের সাথে থাকতে থাকতে তারও নাট ঢিলা হয়ে গেছে, প্রমাণ দেখলে তো? আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা এখন থেকে কারোর সাথে বেশি কথা বলবে না, আর ওই ইন্সপেক্টরের সাথে তো মুঠেও না, যতক্ষণ না পর্যন্ত এখানকার ভাষা শিখছো। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসেছো, বলবে তোমরা কেরালা থেকে এসেছো। ভুলেও শ্রীলঙ্কার নাম মুখেও আনবে না, আর তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়া। সব রুল বুঝিয়ে শুনিয়ে প্রকাশ চলে যায়। কিছুক্ষণ পর একজন ঠাম্মা এসে দাসের ঘরের দরজায় নক করে। দরজা খুলে বাসন্তী দেখে ওই ঠাম্মা যার সঙ্গে তাদের বাড়িতে ঢোকার সময় দেখা হয়েছিল।
ঠাম্মা ছিল খুবই বিনয় আর সরল মনের মানুষ। তবে উনার স্বামী গুণাশেখর ছিলেন খুবই খ্যাটখ্যাটে স্বভাবের। কারোর সাথে উনি ভালোভাবে কথা বলেন না। এই এরিয়ার একটা মানুষ লোকটাকে ভালো পায় না। সে তো কথা বলে না, এই ঠাম্মাকেও কারোর সাথে কথা বলতে দেয় না। কিন্তু ঠাম্মা লোকটার চোখের আড়ালে সবার সাথে মিলেমিশে থাকে। যখন দাস তার পরিবারকে নিয়ে বাড়ির বাইরে ছিল, ঠাম্মা তাদের সাথে কথা বলতে গেলে এই দাদুটা ঠাম্মাকে তাদের সাথে কথা বলতে দেয় না, বরং ঠাম্মাকে দুই এক কথা শুনিয়ে এখান থেকে নিয়ে যায়। তাই ঠাম্মা এসেছে দাদুর এমন ব্যবহারের জন্য ক্ষমা চাইতে। এরপর এক বাক্স চা দিয়ে বলে, তোমরা এইমাত্র এসেছো, সবকিছু ঠিকঠাক করতেই পুরো দিন চলে যাবে। এই নাও, মাঝে মধ্যে একটু চাও খেও। এদিকে সবকিছু গুছাতে গুছাতেই রাত হয়ে যায়। কারো আজ খাওয়া দাওয়াও হয় না, ঘরেও কোনো জিনিসপত্র নেই। সবাই তাই নিচেই ফ্লোরে মাদুর পেতে শুয়ে পড়ে। দাস বলে, আমি তো তোমাদের এখান পর্যন্ত নিয়ে এসেছি, কিন্তু সামনে কি করব বুঝতে পারছি না। তোমার ভাইয়ের উপর কতদিন ভর করে চলবো? তাড়াতাড়ি চাকরি খুঁজতে হবে। তখন বাসন্তী দাসকে মোটিভেট করে, এত চিন্তা কর না তো, যা হবে ভালোই হবে। এদিকে সকাল হতেই প্রকাশ ঘরের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে আসে। টেবিল, চেয়ার, খাট, এটা সেটা। বাসন্তী বলে, এসব কি দাদা? প্রকাশ বলে, আরে এত চিন্তা করিস না বোন, এগুলো সবই সেকেন্ড হ্যান্ড। আর এমনিতেও তোর বিয়েতে আমি কিছুই দিতে পারিনি, এক সুযোগে না হলে সেই দায়িত্বটাও পালন করে নিলাম। সবাই মিলে ঘরের জিনিসপত্র সব কিছু সেট করে ওদিকে দাস মনে মনে এদিকে ওদিকে চাকরির খোঁজ করছিল। একদিন দাসের চোখে পড়ে তাদের এলাকার রিচার্ড স্যারের ড্রাইভার প্রয়োজন। আরে আমিও তোর গাড়ি চালানো পারি, এর মধ্যে চাকরিও একটা দরকার। তাই সে কখনো বা কারো মোটরসাইকেলে বা কখনো আশেপাশের মানুষের কাছ থেকে এই এরিয়ার রাস্তাঘাটের ইনফরমেশন নিতে শুরু করে। ওদিকে বাসন্তী দাদুঘরে না থাকলে ঠাম্মার জন্য চা বানিয়ে নিয়ে যায়। দিন যত যাচ্ছিল সব কিছুই ভালো হচ্ছিল। দাস মুলিকেও স্কুলে ভর্তি করে দেয়। সবকিছুই একটা সিস্টেমে যাচ্ছিল। কিন্তু ওদিকে রামেশ্বরমে একটা ঘটনা ঘটে যায়। একটা ডাস্টবিনে কেউ বম ফিট করে রেখেছিল। আজ এটা ব্লাস্ট হওয়ায় অনেক মানুষ নিহত হয়েছে, কয়েকজন মারাও গেছে। পুলিশ জানতে পেরে তাড়াতাড়ি এখানে আসে। বেরবানো এখানে ছিল। সিনিয়র ইন্সপেক্টর তার জুনিয়র ইন্সপেক্টরকে বলে, কতদিন হয়েছে ডাস্টবিনটা ক্লিন করা হয়েছে? লোকটা বলে, 1 সপ্তাহ হবে। আচ্ছা শোনো, এখানকার যত সিসিটিভি ফুটেজ আছে সব কালেক্ট করো। আর রামেশ্বরমে গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত কতজন ট্যুরিস্ট এসেছে তাদের সবার ডিটেলস নাও। দেখে দেখে ইনভেস্টিগেট শুরু করো। সিনিয়র অফিসার যাওয়ার পর একজন কনস্টেবল ভেরবানকে বলে, এদিকে আসুন স্যার। আর সে এখানকার একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে এটা স্পষ্ট দেখা যাচ্ছিল দাস একটা প্যাকেট ডাস্টবিনে রাখছিল। ভেরবান বলে, তো এর মানে ওরা ডাস্টবিনে বোম রেখেছে? আরে তোমাদের সামনেই তো তারা সবকিছু ভেঙে বলল। লোকটা বলে, স্যার মনুষ্যত্ব বোধকে পেছনে রেখে একবার চিন্তা করে দেখুন, তারা ইল্লিগাল ভাবে আমাদের দেশে এসেছে। আমরা কি তাদের ঠিকমতো ইনভেস্টিগেট করেছি? তারা কোথায় থাকতো, এখানে কেন আসলো, কিছুই তো জিজ্ঞেস করিনি। এমনকি তাদের ব্যাগটা পর্যন্ত চেক করিনি। উল্টো তারা আমাদের আবেগের ঘন্টা বাজিয়ে চলে গেছে। ভেরবানের এখন তাদের উপর সন্দেহ জাগতে শুরু করে। আজ দাস প্রকাশকে একটা চায়ের দোকানে ডেকে এনে বলে, আমার একটা ড্রাইভিং এর লাইসেন্স লাগবে। প্রকাশ বলে, ড্রাইভিং? তোর এখন আবার ড্রাইভিং এর কি প্রয়োজন? দাস বলে, আমার এক পড়শি রিচার্ড স্যারের ড্রাইভার লাগবে, মাসে 30,000 টাকা দেবে। লাইসেন্স পেলে চাকরিটা পেয়ে যাব। প্রকাশ বলে, ও হিরো, এটা জাফনা না, তামিলনাড়ু। ঘরের চারপাশের রাস্তায় মনে হয় না ঠিক মতো চিনিস। দাস তখন এক এক করে তামিলনাড়ুর সব এরিয়ার রাস্তা কোন দিকে কোনটা গেছে সব একে একে বলে দে। তোর কি মনে হয় আমি আসার পর থেকে এখানে হাত গুটিয়ে বসে আছি? যখনই চোখে পড়েছিল ওই লোকটার ড্রাইভার লাগবে, তখন থেকেই রাস্তা চিনতে শুরু করি। আজ 7-8 দিন ধরে এটাই করছি। প্রকাশ এসব কথা শুনে চোখ লেগে যায়। আরে ভাই, আমি এখানে থাকা সত্ত্বেও আমি নিজেই যে তোর বাড়ি আসি 4 জন অটো ড্রাইভারকে বলে আসতে হয়, আর তুই এখানে আসারই মনে হয় না 10 দিন হয়েছে, এত কিছু জেনে গেছিস। তুই জিনিয়াস রে ভাই, চিন্তা করিস না, তোর লাইসেন্স পেয়ে যাবি। কিছুদিন এভাবেই চলে যায়। আজ প্রকাশ দাসের জন্য লাইসেন্স নিয়ে এসেছে। দাস এরপর প্রকাশকে নিয়ে ওই রিচার্ড স্যারের বাড়ি আসে। রিচার্ড বলে, চাকরি করবে ভালো কথা, লাইসেন্স আছে? দাস বলে, আছে তো। আরও দাসকে এটা ওটা জিজ্ঞেস করে। আমি হুট করেই চাকরিতে তোকে রাখতে পারবো না, 1 সপ্তাহ তোকে আমি টেম্পোরারি রাখবো।
যদি তোর কাজ আমার ভালো লাগে তো রাখবো, না হলে জার্জির পথ জার্জি দেখে নেবে। দাস বলে, যদি না পারি এই 7 দিনের বেতন তো দেবেন। লোকটা বলে, না, কোনো টাকা পাবে না। যদি রাজি থাকো তাহলে 1 চাপো, না হলে 0 চাপো। তখনই লোকটার কল আসে আর লোকটা বাইরে কথা বলতে চলে যায়। প্রকাশ বলে, শালা টাকলা, মাগনা কাজ করাতে চায়, এই চল তো। লোকটা এখান থেকে সরে যাওয়ার একটু পর লোকটার ঘরের কাজের ছেলেটা এসে দাসকে বলে, আপনারা চা খাবেন নাকি কফি খাবেন? প্রকাশ বলে, যারে বাপ, তোর যা মন চায় নিয়ে আয়। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, এই চাকরিতে আপনি ঢুকবেন না, কারণ এই লোকটা এরকমই করে। প্রথম 1 সপ্তাহ আপনাকে দিয়ে কাজ করাবে, পরে চলে যেতে বলবে। কত লোক যে এখন পর্যন্ত এসেছে আর গেছে, কোনো হিসাব নেই। এরপর ছেলেটা তাদের জন্য চা আনতে চলে যায়। একটু পর লোকটা এসে বলে, তাহলে তোমরা এবার কি সিদ্ধান্ত নিলে? দাস বলতেই যাবে, তখনই ছেলেটা তাদের দুজনের জন্য কাগজের কাপে চা বানিয়ে নিয়ে আসে। রিচার্ড চায়ের কাপ দেখে ছেলেটাকে বলে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে এইরকম কাপে কি চা দিস? তুই যখন চাকরিতে প্রথম এসেছিলি তোকে কি এরকম কাপে চা দিয়েছিলাম? এভাবেই লোকটা ছেলেটাকে অনেক অপমান করে। ছেলেটা লোকটার কাছে ক্ষমা চেয়ে আবার নতুন করে চা বানিয়ে আনতে চলে যায়। লোকটার এমন ব্যবহারে দাস ভাবে, আর যাই হোক, লোকটা খারাপ হবে না। দাস বলে, আমি চাকরিটা করতে রাজি আছি। পরের দিন থেকে দাসের ট্রেনিং শুরু হয়ে যায়। এভাবেই 4 দিন চলে যায়। ভালোই দিনকাল কাটছিল। যে দাদুটা আগে কারোর সাথে কথা বলতো না, সেও এখন দাসের পরিবারের সাথে কথা বলছে। সব মিলিয়ে সবাই ভীষণ খুশি। আজ দাসের ট্রেনিং এর 5 দিন। দাস গাড়ি পরিষ্কার করছিল। তাদের পাশের বাড়িতে একটা ছেলে থাকতো, যে সব সময় উল্টোপাল্টা কিছু করে যায়। হয়তোবা কোনোদিন কারো ঘরের সামনে মদ খেয়ে বোতল ভেঙে আসে, বিভিন্ন ধরনের ঝামেলা আর কি। এই এরিয়ার সবাই থাকে এর জন্য বকাবকি করে। অনেকবার তো অনেকে হাতও তুলে। গত রাতে এই লোকটার ঘরের সামনে বমি করে এসেছে। লোকটা যখন ঘর থেকে বেরোচ্ছিল পিছল খেয়ে পড়েই যাচ্ছিল, কোনোভাবে নিজেকে সামলায়। লোকটা রেগে তখন ছেলেটাকে গিয়ে মেরে মেরে অনেক কথা শোনায়। দাস এখানে আসার পর থেকেই এটা দেখছে, কিন্তু বুঝতে পারছিল না ছেলেটা এরকম বারবার করছে কেন। সে ছেলেটাকে বলে, তোমার ঘরে কি মা বাবা কেউ নেই? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করার যতদূর সম্ভব চেষ্টা করব। ছেলেটা দাসের কথার জবাব না দিয়েই ঘরের দরজাটা বন্ধ করে দেয়। ওদিকে আমরা দেখতে পাই রামেশ্বরমে যে বম ব্লাস্ট হয়েছিল, কে এই কাজটা করলো এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। সিনিয়র ইন্সপেক্টর বলবান একটা লোককে সন্দেহ করে মারতে মারতে এমন অবস্থা করেছে, এখন সে যায় অবস্থা। হাসপাতালে ভর্তি করলে ডাক্তার বলে, আপনি মানুষ না অমানুষ? হ্যাঁ, ও ভুল করেছে, তাই বলে কি এভাবে মারবেন? বলবানের মাথাও ঠিক নেই। জুনিয়র ইন্সপেক্টরকে বলে, সিসিটিভি ফুটেজ চেক করেছো কি? এত সময় লাগাচ্ছ কেন? একটা কাজ তোমরা সময় মতো করতে পারো না। জুনিয়র ইন্সপেক্টর বলে, প্রত্যেক দিন 20,000 ট্যুরিস্ট রামেশ্বরম আসে, এখানেই শেষ নয়, ওই ডাস্টবিনটা একটা প্রাইম লোকেশনে আছে। স্কুলের বাচ্চারাও এই ডাস্টবিন ইউজ করে। তাছাড়া সবগুলো সিসি ক্যামেরাও ভালো কাজ করছে না। সিনিয়র ইন্সপেক্টর বলে, ভালো, যত ইচ্ছে তোমরা বাহানা বানাতে থাকো। আমার কেন জানি না কখনো মনে হয় এসব কিছুর পেছনে তোমরাই না কেউ আবার জড়িত আছো। এখানে ভেরবানের 2 জুনিয়র অফিসারও উপস্থিত ছিল। তারা তখন ভয়ে বলেই দিবে, কিন্তু তখনই এখানে ভেরবান আসে আর তাদের ডেকে নিচে নিয়ে যায়। আরে তোমরা এটা কি করছো? তোমরা কি পাগল হয়ে গেছো? জানি না এটা কে করেছে, কেউ ডাস্টবিনে ময়লা ফেলেছে দেখে এখন তার উপর এত বড় একটা অপরাধ চাপিয়ে দেবে। এরা বলে, আচ্ছা মানলাম তারা কিছু করেনি, আমরা ভোলবান স্যারকে সবকিছু বলে দেই, ওনাকেই সবকিছু করতে দিন। আমরা কেন অযথা জানি না শুনি না লোকদের জন্য অকারণে টেনশন মাথায় নিয়ে ঘুরবো? আর সবচেয়ে বড় কথা, আমাদেরও পরিবার আছে, আমরা কারো জন্য নিজের পরিবারকে বিপদে ফেলতে পারবো না। আচ্ছা আমরা বলছি না, তবে ভবিষ্যতে এই নিয়ে আমরা যদি কোনো সমস্যায় পড়ি, আমরা কিন্তু কোনো কিছু না ভেবেই আপনার নাম বলে দেব। এভাবেই আরো 2 দিন কেটে যায়। আজ দাসের ট্রেনিং এর 7 দিন। বাসন্তী দাসকে দুপুরের খাবারটা এনে দেয়। ঠাম্মা তাদেরকে ঘরে না পেয়ে এখানে আসে। ওইদিকে রিচার্ডও বেরিয়ে পড়েছে। ঠাম্মা বলে, প্রত্যেকদিন সকালে ওই আমাকে ডেকে তুলে, কিন্তু আজ ও আমাকে ডাকেনি। আমি নিজেই উঠে দেখি ওই এখনো উঠেনি। একটু দেখবে কি? আসলে এই দাদু আর ঠাম্মা দুজনকে খুবই ভালোবাসে। তারা দুজন ভালোবেসে বিয়ে করে। পরিবার যখন এই বিষয়টা মেনে নেয় না, তারা তখন পালিয়ে বিয়েটা করে। কান্না করতে করতে ঠাম্মা বলেন, তুমি কি একটু তাকে দেখে দেখবে? ও
হয়তো এখনো ঘুমাচ্ছে। বাসন্তী আর দাস তখন দ্রুত দাদুর কাছে যায়। দুই একটা ডাক দিতেই দাদু উঠে বসে। আরে তোমরা? ও, বুঝতে পেরেছি, আজ একটু দেরি হয়েছে দেখে ও টেনশন করছে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, এর জন্য একটু দেরি হয়ে গেছে। দাদু তখন উঠে ঠাম্মার কাছে যায়। গিয়ে দেখে ঠাম্মা আর নেই। তার কথা চিন্তা করতে করতে ভয়ে সোফায় বসেই নিজের শেষ নিঃশ্বাসটা তাক করে নিয়েছেন। দাদু অনেক ডাকে, কিন্তু ঠাম্মা আর চোখ খুলে না। এদিকে লোকটার সাথে এই এরিয়ার কারো সম্পর্ক ভালো না থাকায় কেউ আসে না। আপনার আত্মীয় স্বজনকে কি খবর দিয়েছেন? দাদু বলে, খবর দিয়েও লাভ নেই, কেউ আসবে না। ওর বাবা তাকে বলেছিল, যদি তার হাত ধরে তুই যাস তবে তোর সাথে আমাদের সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যাবে। দাস তখন এই এরিয়ার সবাইকে গিয়ে অনেক কাকুতি মিনতি করে ঠাম্মার শেষ কার্যে একটিবার আসার জন্য অনুরোধ করে। হ্যাঁ, ওনার সাথে আপনাদের ভালো সম্পর্ক নেই, এটা আমি জানি, কিন্তু একবার চিন্তা করুন, ওনার স্ত্রীর তো এখানে কোনো দোষ নেই। আর ওনার স্ত্রী তো আপনাদের সাথে কখনো খারাপ কিছু করেননি। ওনার সাথে আপনাদের তো ভালোই সম্পর্ক ছিল। আপনারা কি এখনো ধরে বসে থাকবেন? একটা মানুষ পৃথিবী ছেড়েই চলে গেছে। দাসের কথা সবাই বুঝতে পারে। এক এক করে এই এরিয়ার সবাই এসে ঠাম্মাকে শেষ বিদায়টা জানায়। এদিকে আমরা দেখতে পাই বেহবানের কাছে একটা ছেলে এসেছে। তার কুকুর হারিয়ে গেছে কমপ্লেন করতে। প্রথম দিকে বেরবান তো ছেলেটার কথায় কোনো পাত্তাই দেয় না। ছেলেটা বলে, শুধু কি মানুষের ইজ্জত আছে, কুকুরের কি ইজ্জত থাকতে পারে না? বেরবান তাকে গালি দিয়ে বের করে দেয়। কিন্তু যখন ছেলেটা বলে, আমি আমার ভাই ছাড়া থাকতেই পারবো না, আপনি যদি কিছু না করেন আমি কিন্তু আত্মহত্যা করব। এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। আর আপনারা যেমনটা জানেন বেরবান কতটা আবেগপ্রবণ মানুষ, ইমোশনালি হয়ে পড়ে। ছেলেটার কাছ থেকে সে তখন কুকুরটার ইনফরমেশন নিতে শুরু করে। এক এক তথ্য তার মাথার এক একটা তার ছিঁড়ে যাচ্ছিল। সবগুলোই ওই কুকুরের সাথে মিলে যাচ্ছিল, যেটা মুলির কাছে ছিল। ছবিটা দেখে তার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। ওই দিন রাতে সমুদ্রের তীরে বসে কষ্টে মদ খেতে থাকে, এতটাই যেটা মাত্রার বাইরে। তার জুনিয়র ইন্সপেক্টরদের বলে, আমি তাদের মাফ করে দিতাম, কিন্তু ওরা যে আমাকে কুকুর দিয়ে ফাঁসাবে এটা ভাবতেই পারিনি। কুকুরটাকে যখন আমি কুলে নিয়েছিলাম আমার হাতের আঙুলে কিছু তো একটা অনুভব করছিলাম, কিন্তু ওদের এমন আবেগপ্রবণ কথায় আমি একেবারে মোমবাতির মতো গলে গিয়েছিলাম। দাঁড়াও, আমাকে উল্লু বানানো, দেখছি তোদের। এদিকে আমরা দেখতে পাই রিচার্ডের ঘরের কাজের যে ছেলেটা বলেছিল রিচার্ড এরকমই করে সব সময়। এক সপ্তাহ মাগনা ড্রাইভিং করিয়ে এরপর বের করে দেয়। ঠিক তেমনটাই হয় দাসের সাথেও। এক সপ্তাহ হয়ে গেছে। দাস যখন রিচার্ডের কাছে জানতে আসে তার চাকরিটা হয়েছে কিনা, রিচার্ড বলে তাকে চলে যেতে। দাস বলে, আপনার সম্বন্ধে অনেকেই এর আগে আমাকে বলেছিল আপনি যে কতটা গম্ভীর লোক, কিন্তু আমি তাদের কথা উপেক্ষা করে আপনাকে বিশ্বাস করি। এই দিন দেখার জন্য আপনি শুধু মানুষকে ব্যবহার করতেই জানেন। একবার তো চিন্তা করে দেখলেন না, এই যে এক সপ্তাহ আপনার সাথে আমি সময় কাটালাম, আমার এখানে বেনিফিট কি? আপনার চোখের সামনেই তো সবকিছু হচ্ছে। এরকম তার প্রতিদান দেবেন ভাবতেই পারিনি। দাসীর এমন কথা শুনে রিচার্ডের মাথা গরম হয়ে যায়, আর সে অনেক অপমান করে দাসকে ঘর থেকে বের করে দেয়। দাস মন খারাপ করে ঘরে চলে আসে, কিন্তু প্রত্যেক দিন ঘরে যাওয়ার সময় জেনির টয়লেট তার পায়ে লেগে যায়। সিঁড়িতে প্রত্যেক দিন দাস আসার সময় হলেই যেন জেনি এখানে টয়লেট করে। আজও একই কাণ্ড ঘটে। এমনিতেই মাথা ঠিক নেই, রেগে জেনিকে দাস কোথাও ফেলতে চলে যায়। এদিকে আজ দাস এখনো ঘরে আসেনি। রাত হয়ে যাচ্ছে, ফোনও বন্ধ। ওদিকে মুলি তার জেনিকে খুঁজে পাচ্ছে না। বাসন্তী তখন নিন্দুকে ডেকে বলে, তোর বাবা কোথায়, খুঁজে দেখে আয় তো, এতক্ষণে তো চলে আসার কথা। নিন্দু ওদিকে রেগে আছে, কারণ তার গার্লফ্রেন্ডের আজ বিয়ে। শ্রীলঙ্কাতে নিন্দুর সাথে তার ভালোই সম্পর্ক ছিল, এর জন্য নিন্দু আজ একটু রেগে আছে। বাসন্তীকে নিন্দু বলে, আরে বাবা, ছোট বাচ্চা নাকি, হারিয়ে যাবেন, চলে আসবেন। এভাবেই 3-4 ঘন্টা চলে যায়। কলিং বেলে এসে কেউ বেল দেয়। বাসন্তী দরজা খুলে দেখে দাস একেবারে মদ খেয়ে টাল হয়ে এসেছে। বাসন্তী জানতে চায় দাস তো তাকে কথা দিয়েছিল সে আর কখনো মদ খাবে না, তো আজ খেলো কেন? দাস বলে, আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, মাথা ঠিক ছিল না, নিজের অজান্তেই খেয়ে ফেলেছি। তখন মুলি এসে বলে, বাবা জেনি। দাস বলে, ওর চিন্তা করে লাভ নেই, ওকে আমি অনেক দূরে ফেলে এসেছি। নিন্দু তখন বলে,
কার পারমিশন নিয়ে তুমি তাকে ফেলে এসেছো? জেনিকে মুলি দেখাশোনা করে, তাকে কি একবার জিজ্ঞেস করা তোমার দরকার ছিল না? দাস বলে, যদি তার জিজ্ঞেস করার দরকার প্রয়োজন পড়ে তো সে জিজ্ঞেস করবে, তুই তার সমস্যা এসে নাক গলাস না। নিন্দু বলে, কেউ চুপ করে বসে থাকার মানে এই নয় যে তার কোনো সমস্যা নেই, যেমন আমি। কখনো বা সে কাউকে সম্মান দিতে চুপ করে থাকে। দাস তখন নিন্দুর উপর অনেক রেগে যায়। তোর কি সমস্যা বল আমাকে? বাতের তাল ছুঁড়ে ফেলে দে। নিন্দু বলে, এটাই সমস্যা, তুমি কারো কথা চিন্তা না করেই তোমার যেটা মনে হয় ওটা করো, এটাই সমস্যা।